আসন্ন বাজেটে ঘাটতি প্রায় 2,35,000 কোটি টাকা। রাজস্ব বাড়িয়ে ব্যাংক নির্ভরতা থেকে দূরে থাকার পরামর্শ, না হলে বেসরকারি বিনিয়োগে মন্দার শঙ্কা। রংপুর অঞ্চলে কৃষকের গলার কাটা আলু, নেই বাজার চাহিদা ও সংরক্ষণের ব্যবস্থা, পচে যাচ্ছে হাজার হাজার মেট্রিক টন। ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার আশ্বাস। উচ্চ ফলনশীল ধান জনপ্রিয় করতে দিনাজপুরে রাইস গার্ডেন স্থাপন, মিলছে 54 জাতের ফলন ক্ষমতা পর্যবেক্ষণের সুযোগ। সহজ হচ্ছে পরিবেশ উপযোগী ফসল নির্বাচন। কোরবানি ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত খামারি। ঠাকুরগাঁওয়ে মিলছে বিদেশি জাতের গরুও। কাঙ্ক্ষিত দাম পেতে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানোর দাবি। এবং নতুন করে বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালী, ব্যাহত হচ্ছে জাহাজ চলাচল, বাড়ছে তেল গ্যাসের দাম, প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এইসব উদ্যোগ ছাড়াও সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান মেলা, ইনোভেশন ফেয়ার, প্রোডাক্ট সোর্সিং ফেয়ার সহ এ ধরনের শিক্ষা ও দক্ষতা বিষয়ক আয়োজনকে উৎসাহিত করার পরিকল্পনা আমরা নিয়েছি। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবে পা দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চলমান এই সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটারিং, বিগ ডাটা, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি, পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি, এইসব উন্নততর প্রযুক্তি একদিকে আমাদের চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে শাসন করছে মানুষের কর্মক্ষেত্র বা কর্মসংস্থান। এর ফলে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার একদিকে প্রথাগত চাকরির বাজারে বেকারত্ব হয়তো বাড়াচ্ছে, অন্যদিকেও আবার তৈরি করছে নিত্য নতুন ভিন্ন ধরনের কর্মসংস্থান। সম্মানিত সুধীমণ্ডলী, চতুর্থ শিল্প বিপ্লব বিশ্ববাসীর সামনে যে বার্তাটি স্পষ্ট করেছে, খুব সম্ভবত সেটি হলো শিক্ষা কেবল স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বর্তমানে জ্ঞান চর্চা কেবল একটি নির্দিষ্ট বিষয়ে আবদ্ধ নয়, বরং আমরা দেখি ডাটা সায়েন্স সাথে বায়োলজি বা ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়তো সমাজ বিজ্ঞান এর একটা বন্ধন রয়েছে। এই সংযোগের ফলে জ্ঞানের সীমানা প্রতিনিয়ত প্রসারিত এবং গতিশীল হচ্ছে, এবং এই পরিবর্তনের গতি প্রকৃতির সঙ্গেই আমাদের নিবিড় সম্পর্ক থাকা অবশ্যই জরুরি বর্তমান অবস্থায়। সম্মানিত শিক্ষক, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আজকের এই কর্মশালার বিষয়ের সঙ্গে খুব সম্ভবত ব্রিটিশ লেখক টম ইয়ান, যিনি বিশেষ করে ডিজিটাল ওয়ার্ল্ডে বিজনেস স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড অ্যানালাইসিস হিসেবে স্বনামধন্য, তার একটি বিখ্যাত মন্তব্য খুব সম্ভবত প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয়েছে। তিনি বলেছেন, বিশ্বে বহুল ব্যবহৃত ট্যাক্সি কোম্পানি উবারের নিজের কোনো ট্যাক্সি নেই। বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া ফেসবুক নিজে কোনো কন্টেন্ট তৈরি করে না। বিশ্বের বৃহত্তম অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম আলিবাবার কোনো স্টক বা মজুদ পণ্য নেই। বিশ্বের সবচেয়ে বড় আবাসন প্রোভাইডার এয়ারবিএনবির নিজেদের কোনো রিয়েল এস্টেট বা অ্যাসেটস নেই। অর্থাৎ ইনোভেটিভ আইডিয়া দিয়ে তারা যার যার ক্ষেত্রে বিশ্ব শাসন করছে। এই প্রতিষ্ঠানগুলোর মূলত
এই প্রতিষ্ঠানগুলি মূলত একটি স্মার্ট ইন্টারফেস। তারা সেবা দিচ্ছে না, বরং যারা সেবা নিতে চায় এবং যারা সেবা দিতে চায় তাদের এক জায়গায় নিয়ে এসেছে। এটি প্রযুক্তি নির্ভর জ্ঞান। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের তারুণ্য বারবার রাজপথে নেমে এসেছে। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ আবারও অধিকার আদায় মিছিলে সামিল হয়েছিল। এভাবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতায় গুরুত্ব পাবে সর্বোচ্চ। সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত। সমৃদ্ধ ভবিষ্যতের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার আমরা অবশ্যই আলমগীন করব। তবে আমরা যেন আমাদের রাষ্ট্র ও সমাজের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ হারিয়ে না ফেলি। আমি এই ব্যাপারে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী তথা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সতর্ক এবং সজাগ থাকার বিনীত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আসন্ন বাজেটে ঘাটতির পরিমাণ প্রায় 2,35,000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা মনে করেন বিশাল এই ঘাটতিতে চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার। এমন প্রেক্ষাপটে রাজস্ব বাড়িয়ে ব্যাংক নির্ভরতা থেকে দূরে থাকার পরামর্শ অর্থনীতিবিদের, নতুবা চাপে পড়বে বেসরকারি বিনিয়োগ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ না নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দফতর থেকে দফতরে এখন জাতীয় বাজেটের হিসাব নিকাশ। আসন্ন 2026-27 অর্থ বছরের জন্য আয় ব্যয়ের চুলচেরা অঙ্ক কষছে নতুন সরকার। প্রাথমিক তথ্য আসছে বাজেটের আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। বছর জুড়ে সরকারি ব্যয়ের বিশাল আর্থিক পরিকল্পনায় এবার রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। ঘাটতি থাকবে 2,35,000 কোটি টাকা, যা মোট বাজেটের 4 ভাগের 1 ভাগ। সরকারের লক্ষ্য অভ্যন্তরীণভাবে 1,19,000 ও বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করবে এই বিশাল ঘাটতি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের দ্বারস্থ হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়া যাবে না। বাণিজ্যিক ব্যাংকের উইন্ডো থেকে যে ঋণটা গ্রহণ করে সেখানেও তাও সরকারের এই ঋণের পরোক্ষ একটা প্রভাব কিন্তু আসলে বেনিফিট যেটা হচ্ছে সাধারণ জনগণের কাছে যায়, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে টাকা আমানত রাখে হচ্ছে সাধারণ জনগণ। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উইন্ডো থেকে সরকার যে ঋণটা গ্রহণ করে এটা কিন্তু সরাসরি হচ্ছে ইনফ্লেশনে হিট করে। মূলত কম রাজস্ব প্রবৃদ্ধি, ভর্তুকি বাড়ানো ও ঋণের সুদ পরিশোধের চাপের কারণে বাড়ছে বাজেট ঘাটতি। তবে সরকারের নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী ব্যাংক খাতে বাড়তি চাপ দেখছেন না ব্যাংকাররা। সরকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, ব্যাংক খাত থেকে হয়তো সরকার ওইরকম আগের সরকারের মতো এরকম তারা ঋণ নেবে না। কাজে আমরা মনে করি না যে সরকারের কার্যকলাপ কারণে, উদ্যোগের কারণে ব্যাংকের উপর একটা বাড়তি প্রেশার পড়বে, সেটা মনে করি না। সরকারের বিভিন্ন সোর্স আছে যে ব্যাংক খাত থেকে না নিয়ে বিভিন্ন ধরনের
সুযোগ তো আছে, সেগুলো সরকার করতে পারে, সেগুলো অনেক। চলতি অর্থবছর ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা, কিন্তু প্রথম 10 মাসেই লক্ষ্য অতিক্রম করেছে দুই সরকার। এমন ধারা আগামী অর্থবছর চলতে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ আরও কমার শঙ্কা বিশ্লেষকদের। সরকার সাধারণত এই যে পরিমাণ অর্থ বড় করে এরা মূলত অনুৎপাদনশীল খাত বা অনুন্নয়ন ব্যয় মেটানোর জন্য এইগুলো কিন্তু খরচ করে থাকে। কিন্তু বেসরকারি উদ্যোক্তারা যখন বড় করে, যে রেটে বড় করে তার চেয়ে সাধারণত বেশি রেটে রিটার্ন জেনারেট করতে চায়, এবং তারা এই বিনিয়োগটা যদি ত্বরান্বিত করতে পারে তাহলে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দারিদ্র্য বিমোচন তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সহযোগিতার হয়ে থাকে। ফলে এ ধারা থেকে আসলে বের হয়ে আসা উচিত। বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে অর্থনীতি গতিশীল হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আসছে বাজেটে ঘাটতি ও অর্থায়নের নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাকে সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। জি, আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম বাজেট ঘাটতি অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে সেই বিষয়ে নানা দিকগুলো চলে এসেছে। আসন্ন বাজেটের ঘাটতির পরিমাণ যদি একটু বলি, প্রায় 2,35,000 কোটি টাকা। এই বড় পরিমাণের ঘাটতি নতুন সরকারকে বা দেশের অর্থনীতিকে কি চ্যালেঞ্জে ফেলতে পারে? অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু একই সঙ্গে যে নির্বাচনী ইশতেহার, তো সেখানে তো জনগণের কাছে প্রতিশ্রুতি রয়েছে, তো অনেকগুলো কর্মসূচি আছে। ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি শুরু হয়ে গেছে, যেমন ফ্যামিলি কার্ড, এবং এটি ছাড়া কৃষক কার্ডও কিছু হচ্ছে, এবং খাল খনন কর্মসূচি। এটি ছাড়াও আরও অনেকগুলো একগুচ্ছ প্রস্তাব সামনে আছে। এটি ছাড়াও আসলে বিনিয়োগ বাড়াতে হবে। তো অর্থনীতিতে গতি সঞ্চারের জন্য কিন্তু একটা ঘাটতি বাজেট অত খারাপ কিছু নয়, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে যদি আমরা অর্থায়নের ব্যবস্থা ঠিক মতো করতে পারি, মানে বিশেষ করে যে রাজস্ব সংগ্রহ যদি বাড়াতে পারি, তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে আসলে অর্থায়নটা হবে মূলত ঋণ নির্ভর। 2,35,000 কোটি টাকার মতো ঋণ নেওয়া হবে, এবং সেটির একটা বড় উৎস আসবে কিন্তু দেশের ভিতরের যে ঋণ, মানে ব্যাংক খাত এবং সঞ্চয়পত্র থেকে আসবে। হয়তো কিছু আমাদের অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, তো সেখানে বন্ড বা মানে ট্রেজারি বিলেগুলো সেটার মাধ্যমে আসতে পারে। আর প্রায় 1,16,000 কোটি টাকার মতো বিদেশি ঋণের প্রাকলন করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে হার্ড টার্মে লোন নেওয়া শুরু হয়ে গেছে। তো এখন সামনের দিনগুলোতে আমার মনে হয় কি যে কঠিন শর্তের ঋণ, সেটা কিন্তু বাংলাদেশকে অনেকটা সমস্যার মধ্যে ফেলবে। তবে যদি আমরা এরকম একটা বাজেট, মানে যেটাকে আমরা এখন উচ্চভিলাষী বলছি, তো সেটা যদি আমরা বাস্তবায়ন ঠিক মতো করতে পারি, আমার মনে হয় কি যে দেশের অর্থনীতিতে গতি আসবে। এই মুহূর্তে যে প্রবৃদ্ধির অবস্থা খুবই খারাপ, মানে লাস্ট কোয়ার্টারে আমরা দেখলাম 3% মতো মাত্র প্রবৃদ্ধি, যেটা হয়তো 90-এর দশকের গোড়ার দিকে ছিল। এরপরে কিন্তু বাংলাদেশ একটা উচ্চ প্রবৃদ্ধির দেশে চলে গেছে। কিন্তু এখন তো যে অবস্থা, তাতে বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, দারিদ্র্য কমাতে হবে। সরকার যদি ঘাটতি পূরণে বেশিরভাগ ঋণ ব্যাংক খাত থেকে নেওয়ার চেষ্টা করে, তাহলে বেসরকারি বিনিয়োগে কি প্রভাব পড়তে পারে? না, অবশ্যই এটা একটা ক্রাউডিং আউট এফেক্ট হবে। এই মুহূর্তে যেহেতু একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আছে, মানে এখন কিন্তু এই বেসরকারি খাত এমনিতেই খুবই কম ঋণ পাচ্ছে, 6 থেকে 7% মতো গ্রোথ হচ্ছে। আর পাবলিক সেক্টরে মাঝে মাঝে প্রায় 30% ছাড়িয়ে যাচ্ছে গ্রোথ। তো এটা ডিসপ্যারিটি আছে এর মধ্যে। এই ধরনের যদি ঋণ নেওয়া হয়, মানে সরকার আর বেশি ঋণ করে, তাহলে সেই ক্ষেত্রে তো প্রাইভেট সেক্টর ক্রেডিট পাবে না। তো সুতরাং তখন বিনিয়োগটা হবে না, এবং সব মিলিয়ে দেশের অর্থনীতিতে আসলে প্রবৃদ্ধি আসবে না। যে আমরা দেখছিলাম আমাদের প্রতিবেদনে অর্থনীতিবিদ বা সংশ্লিষ্টরা যারা আছেন তারা বলছিলেন যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যেন বেশি ঋণ না নেওয়া হয়, এই বিষয়টিতে কি বলবেন? না, কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়াটা কিন্তু এটা স্বাভাবিক রীতি, এটা অনেকেই জানেন না যে এই সারা পৃথিবী জুড়েই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তবে সেটা হলো যে আমরা 10% মতো আর কি এটা করে থাকি, মানে সারা পৃথিবীতে হয়তো 25% পর্যন্ত নেওয়া যায়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটা সমস্যা হচ্ছে যে নিয়ম অনুযায়ী সেটা যে বছরে নেওয়া হবে সেই অর্থ বছরই ফেরত দিতে হবে। তো তখন সরকারের উপর একটা চাপ তৈরি হয়, কিন্তু এটাও একদিক থেকে ভালো যে ওই সাথে সাথে অর্থটা শোধ হয়ে যায়। তো এটার দিক। তবে যদি ব্যাংক খাত থেকে যদি সংগ্রহ করে, তাহলে সেই ক্ষেত্রে তখন কিন্তু টাইম লিমিট থাকে না, তখন আবার বারবার সুদ পরিশোধ করতে হয়। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় কি যে ঋণ এমনিতে কম করাই ভালো। দেশের ভিতরের যে অর্থায়নের উৎসগুলো আছে, তো সেগুলো যদি আমরা এক্সপ্লোর করি, মানে বিশেষ করে যে আমাদের রাজস্ব সংগ্রহ, তো সেই পথটাই সবচেয়ে ভালো, এবং এই জন্য আসলে রাজস্ব ব্যবস্থাকে গতিশীল হওয়া দরকার। যে রাজস্ব আদায়ও ঘাটতি দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে সরকারের পদক্ষেপ কি হওয়া উচিত? অনেক ঘাটতি হয়েছে এর মধ্যে, আমরা দেখতে পেয়েছি যে প্রায় 1 লক্ষ কোটি টাকা, তো সেটারও কিন্তু হিসাব আবার আপডেট হবে। কিন্তু যে অবস্থা, তাতে মনে হচ্ছে যে এই রাজস্ব আদায়ে যদি গতি না নিয়ে আসা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঋণের পরিমাণ বাড়বে, আর বড় বাজেট থেকে তো সরে আসা যাবে না, তার কারণ অনেক কাজ আছে এবং অর্থনীতিতে গতি আনা দরকার। তো এই অবস্থায় এই যতটুকু হয়েছিল, মানে যেটা আইনের মাধ্যমে আসলে 2 ভাগে ভাগ হয়েছিল আমাদের এনপিআর, তো রাজস্ব নীতি, রাজস্ব প্রশাসন,
তো এখন সেই জায়গাতে আমাদের আরও কাজ করতে হবে, পুরো ব্যবস্থাকে ট্রান্সপারেন্ট করতে হবে এবং অটোমেশনটা মানে ফুল অটোমেশনটা খুব দরকার। এবং সব মিলিয়ে আসলে এনবিআর নিজস্ব টার্গেট দরকার, যে তাদের পরিকল্পনা দরকার করে তারপরে তারা যেন এই যে কী কাজ করছে এবং প্রতি মাসে মাসে তাদের আপডেট নিতে হবে, নিয়ে আমাদের এই রাজস্ব আহরণটা যদি আমরা বাড়াতে পারি, গ্রামে গঞ্জের থেকে যদি আমরা, এখন অনেক তো ব্যবসা বাণিজ্য আছে, তো সেখান থেকে যদি আমরা কর সংগ্রহ করতে পারি তাহলে এটা আসলে কোনো বড় সমস্যা নয়। কিন্তু এই পুরো রাজস্ব ব্যবস্থাপনা যদি ভালো না হয়, সে গতিশীল না হয়, জবাবদিহিমূলক না হয়, তাহলে সেক্ষেত্রে তো আমরা আমাদের এই রাজস্বের টার্গেট সেটা ফুলফিল করতে পারবো না। জি, সেক্ষেত্রে মূল্যস্ফীতির কথাটা বারবার উঠে আসছে যে বড় আকারের বাজেট বা বড় আকারের বাজেট ঘাটতির ক্ষেত্রে মূল্যস্ফীতিতে এর প্রভাবটা কেমন পড়বে, সাধারণ জনগণের ঘাড়ে গিয়ে কতটা প্রভাব পড়বে? মূল্যস্ফীতি ইতিমধ্যে এক দফা বেড়ে গেছে, আমরা দেখলাম যে 9% উপর চলে গেছে। তো এবং মানে এডিবি, বিশ্ব ব্যাংক, আইএমএফ সবাই বলছে যে মূল্যস্ফীতি আরো বাড়বে সামনের দিনগুলোতে। তো এখন এটা যদি হয়, এবং একই সঙ্গে একটা ঝুঁকি আছে, সেটা হলো যে এই পুরো বাজেট আপনি দেখবেন যে ওইখানে কিন্তু বেশ কিছু অর্থ রাখা হয়েছে, সেটা কিন্তু এই যে বেতন কাঠামো যেটা, এটা বাস্তবায়নের জন্য। তো তাহলে সেক্ষেত্রে পুরো অর্থটাই কিন্তু অর্থনীতিতে প্রবেশ করবে, ওইটা কিন্তু মূল্যস্ফীতি আরেক দফা হয়তো বাড়িয়ে দিতে পারে। তবে এটাও সত্য যে এই সরকারি যে কর্মকর্তা কর্মচারী, তো তাদের বেতন তো সেই 2015 সালের পরে আর বাড়েনি, তো সুতরাং অনেকের প্রত্যাশা আছে। কিন্তু এই চাপটা যেন আস্তে আস্তে হয়, মানে এটা না হলে দেখা যাবে যে দরিদ্র মানুষেরা এবং সীমিত আয়ের মানুষেরা সবচেয়ে কষ্টের মধ্যে পড়ছেন। এখনই তাদের অনেক কষ্ট, অনেকে খাবার খেতে পারছেন না। তো এই অবস্থায় তাদের হাতে কাজ নেই, দারিদ্র্য বেড়ে গেছে, তো এটা তো সহনীয় নয়। সুতরাং মানে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মূল্যস্ফীতি কম রাখাটা গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য যে কোনোভাবে ডিস্টারবেন্স তৈরি করা যাবে না। আর যদি কোনো কারণে মূল্যস্ফীতি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সেটাকে অফসেট করতে হবে। মানে যারা সবচেয়ে বেশি আসলে দুর্ভোগের শিকার, তাদেরকে খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা এগুলোকে দিতে হবে। দিলে তখন হয়তো এই দুর্ভোগটা একটু প্রশমন করা যাবে, কিন্তু না হলে তখন দেখা যাবে যে পুরো অর্থনীতিটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে অভ্যন্তরীণ খাত থেকে ঋণের বিষয়, বৈদেশিক খাত থেকেও সরকার বাজেট ঘাটতি পূরণের জন্য ঋণ দিয়ে থাকে। বৈদেশিক নির্ভরতা যদি বেশি বেড়ে যায়, তখন অর্থনীতিতে আসলে প্রভাবটা কেমন? ইতিমধ্যে সরকারি ঋণের পরিমাণ কিন্তু মানে ক্রমপুঞ্জীভূত যে ঋণ, সেটা কিন্তু 23 লক্ষ কোটি টাকার মতো, প্রায় মানে $115 বিলিয়ন মতো কিন্তু মোট ঋণ আছে, বিদেশি ঋণ। তো এখানে প্রাইভেট সেক্টরের কিছু আছে, কিন্তু বেশিরভাগই তো সরকারের। তো এখন সরকার যেটি করবে, আমার ধারণা যে একটা সুপার করিডোর হচ্ছে তেতুলিয়া পর্যন্ত, তো ওইটা বাস্তবায়নের জন্য প্রায় $80 বিলিয়ন মতো লাগবে, এবং সেটা কিন্তু এই যে এখন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এই অনেকগুলো বৈদেশিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল, তো তারা সবাই তো ঋণ দিতে চায় বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশের তো ঋণ পরিশোধ করার সক্ষমতা থাকতে হবে। তো এখন যে অবস্থা, তাতে মনে হচ্ছে যে অর্থনীতিতে যদি ভালো গতি আনতে হয়, তাহলে সেক্ষেত্রে ঋণ নিতে হবে, কিন্তু হার্ড টার্মে ঋণ নেওয়া যাবে না, মানে খুবই মানে কম সুদে, সহজ শর্তে, লম্বা সময় ধরে শোধ করতে হবে, ওইটার দিকে আসলে আমাদের যাওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, বাজেট নিয়ে, বাজেটের ঘাটতি, অর্থায়নের নানা দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। 425 কোটি টাকার মূলধন নিয়ে 39টি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনায় শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এখানে মুক্ত আছে, এবং এটার সিদ্ধান্তের যে প্রসেসটা বলা হয়েছে এখানে স্যাংশনিং এর ব্যাপারে অত্যন্ত ট্রান্সপারেন্ট, এফিশিয়েন্ট, প্রফেশনালি ডান। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একজন বক্তা বলেছেন, আমরা কিন্তু এখানে সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. So no political interference in the financial sector. We are shortly forming Bangladesh Securities and Exchange Commission, completely non-political, and everything, all other banking sector যত appointment হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে, যাতে অ্যাকচুয়ালি মানে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ইজ এ শর্ট-সাইটেড অ্যাপ্রোচ। এটা নিজের বিরুদ্ধে কাজ করে, কোনো শুধু সরকারের পক্ষে কাজ হয় না, সরকারের বিরুদ্ধেই কাজ করে। সুতরাং আমরা ফিনান্সিয়াল সেক্টরে যে ডিসিপ্লিনটা আনতে চাচ্ছি, সেটা আই হোপ দিস ইজ অ্যানাদার একটা বড় প্রক্রিয়া এখানে যোগ হয়েছে, যেটা আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর সাথে ভেরি মাচ অ্যালাইনড।
এবং আমরা যে ম্যানিফেস্টোটা ডিক্লেয়ার করেছি আমাদের দলের পক্ষ থেকে ভেরি মাচ অ্যালাইন, এবং এটার সাথে আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির বিষয়টা আছে, ক্যাপিটাল মার্কেট রিফর্মে যাচ্ছি আমরা বিগ ওয়েতে, সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি আমরা। এবং আমি কালকেও তানভীর গানি ইজ হিয়ার, আমাদের নিউ অ্যাডভাইজার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, ইজ এ গোল্ডম্যান স্যাক্স ম্যানেজিং ডিরেক্টর ছিল। সো উই আর ব্রিঙ্গিং ইন অল দ্য রাইট পিপল, যারা গাইড করতে পারে। এবং কালকে আমি তানভীর গানি বসে হংকংয়ের ভেরি বিগ ফান্ড ম্যানেজারের সাথে আমরা অনেক রাত পর্যন্ত আলাপ করেছি। বাংলাদেশ ব্যাংকে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নানা কর্মসূচিতে চট্টগ্রামে পালন হচ্ছে বন্দর নিরাপত্তা সপ্তাহ। চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত হচ্ছে অগ্নি নির্বাপন মহড়া। সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ এবং স্পর্শ স্থাপনায় আগুন লাগলে কিভাবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়ে, সে মহড়া কিন্তু এতক্ষণ অনুষ্ঠিত হলো। এবং আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের একটি ইয়ার্ডে, যেখানে তাৎক্ষণিকভাবে আগুন লাগে। পরে বন্দরের কর্তৃপক্ষ, যারা সাধারণ অগ্নি নির্বাপকরা আছেন, তারা চেষ্টা করেছেন সে আগুন কিন্তু দ্রুত কন্টেনারে ছড়িয়ে পড়ে এবং সে আগুন নিয়ন্ত্রণে কিভাবে সক্ষমতার সাথে কাজ করতে পারে সেই মহড়ায় কিন্তু এতক্ষণ দেখানো হয়েছে। এবং আপনারা এখানে দেখছেন যে ফায়ার ফাইটার থেকে শুরু করে বন্দরের যে নিজস্ব অগ্নি নির্বাপক যারা কর্মীরা আছেন, তারা এখানে আছেন এবং তারা চেষ্টা করেছেন জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এই স্থাপনায় কতটুকু ক্ষয়ক্ষতি কমিয়ে সেটা আসলে নিয়ন্ত্রণ করা যায়। এবং এটা তাদের যে ধরনের নিয়মিত কাজের অংশ, সেই মহড়া কিন্তু আজকে অনুষ্ঠিত হলো। এবং এই আজকে যেটা হলো সেটা হচ্ছে বন্দর দিবস উপলক্ষে এই বিশেষ মহড়া কিন্তু অংশগ্রহণ করেছেন বন্দরের যারা নিজস্ব যে ফায়ার কর্মীরা আছেন, তারা। এর বাইরে চট্টগ্রামের যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন, তারাও কিন্তু অংশগ্রহণ করছেন। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে আসলে বিভিন্ন ধরনের যে কন্টেনার, যেগুলো আসলে কেমিক্যাল থেকে ও যে ধরনের দাহ্য পদার্থ থাকে, সেগুলো কত দ্রুত নিয়ন্ত্রণে এনে এই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে রক্ষা করা যায়, সেই অনুশীলনটা কিন্তু আজকে হয়েছে এই মহড়ার মধ্য দিয়ে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। ঋণ নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত আলুই এখন পরিণত হয়েছে গলার কাঁটায়। একদিকে বাজারে নেই চাহিদা, অন্যদিকে সংরক্ষণের অভাবে পচে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন আলু। বড় ধরনের লোকসানের মুখে রংপুর অঞ্চলের কৃষক। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুরের পীরগাছার ফজলুর রহমান ও আশিকুর রহমান স্বপ্ন দেখেছিলেন আলুর ভালো দাম পেলে ঘুরবে সংসারের চাকা, কিন্তু আজ সে আলুই হয়ে উঠেছে দুঃস্বপ্ন। মজুদ রাখা আলু পচে যাওয়ায় বাধ্য হচ্ছেন ফেলে দিতে। বহু টাকা ঋণ করিয়ে আলু তো বিক্রি করার পথে আলু তো সব পচে গেল। এখন আমি নিরবে কিস্তি এলে তো আমার কিস্তি ছাড়তেছে না। রংপুরের গঙ্গাচড়া পীরগাছা সদর উপজেলা সহ প্রায় প্রতিটি এলাকায় এখন আলুর স্তূপ। পচা আলু ছড়াচ্ছে দুর্গন্ধ। বাজারে চাহিদা না থাকা সহ হিমাগারে জায়গার অভাব তৈরি করেছে এ সংকট। দিন করিয়া এই আলুগুলা তো বেচতে পারিনি, পচে গেলে এমন অবস্থা যে ফেলে দিতেও টাকার দরকার। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনের আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের কাছে এই ধরনের মেসেজ আসলে আমরা তাদেরকে বিশেষ করে প্রণোদনের আওতায় তাদেরকে আমরা বীজ, সার, বিভিন্ন ফসলের উপকরণ যেগুলো সহায়তা দিয়ে থাকি, আমরা তাদেরকে সেই সহায়তার আওতায় নিয়ে আসবো। চলতি বছর রংপুরে 28,54,201 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আর জেলার 71টি হিমাগারে ধারণ ক্ষমতা 7,27,545 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। উচ্চ ফলনশীল ধানের জাত কৃষকের মাঝে জনপ্রিয় করতে দিনাজপুরে ব্যতিক্রমধর্মী রাইস গার্ডেন স্থাপন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। একই সীমানায় 54 জাতের ধান চাষ হওয়ায় প্রতিটির বৈশিষ্ট্যগত পার্থক্য সহ ফলন ক্ষমতা পর্যবেক্ষণ করতে পারছেন কৃষক। ছোট ছোট প্লট করে আবাদ করা হয়েছে 54 জাতের ধান। দিনাজপুর সদরের কাউগাঁও প্রযুক্তি গ্রামে দেখা মিলবে এই রাইস গার্ডেনের।
এই বাগান থেকে কৃষকরা সহজেই পর্যবেক্ষণ করতে পারেন বিভিন্ন ধানের জাতের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন, রোগবালাই সহনশীলতা, ফলন ক্ষমতা ও বৈশিষ্ট্যগত পার্থক্য। আগে 2 ক্ষেত আবাদ করতাম, এখন আউশ মৌসুমে আবাদ করতে 3 ক্ষেত সহ আবাদ করতেছি। ধানের জাত সম্প্রসারণ এবং হাতে কলমে প্রযুক্তির প্রদর্শন রাইস গার্ডেনের লক্ষ্য বলে জানিয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তা। এটা আগামী আমন, আউশ 3 মৌসুমেই আমরা প্রদর্শনীতে রাখব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে আধুনিক ও উচ্চ ফলনশীল জাত জনপ্রিয় করবে রাইস গার্ডেন। কৃষক যেন তার এলাকার উপযোগী, জমির উপযোগী উপযুক্ত জাত নির্বাচন করতে পারে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণা উন্নয়ন প্রকল্পের অর্থায়নে স্থাপিত হয়েছে রাইস গার্ডেন। সময় সংবাদ, দিনাজপুর। কোরবানির ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঠাকুরগাঁওয়ের খামারিরা। দেশি গরুর পাশাপাশি খামারগুলোতে মোটা তাজা করা হচ্ছে শাহিওয়াল, সিন্ধি ও ফ্রিজিয়ান জাতের গরু। কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁয়ের খামারিরা। খামারের দেশি প্রাণীর পাশাপাশি লালন পালন করা হচ্ছে শাহিওয়াল, সিন্ধি ও ফ্রিজিয়ান জাতের গরু। খামারিরা জানান, কিছুটা মোটা তাজা করতে দেওয়া হয় প্রাকৃতিক খাবার। আগেভাগেই পছন্দের পশু কিনতে দূর দূরান্ত থেকে খামারেই আসছেন অনেকে। প্রচুর পরিমাণ গরু আছে, মানুষজন আসতেছে, গরু নিয়ে যাচ্ছে। বাজারে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো গেলে কাঙ্ক্ষিত মূল্যে গরু বিক্রির আশায় খামারিরা। 70,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ 6 লক্ষ টাকা দামের গরু আছে। তবে কারো 2 দাঁত, 4 দাঁত, ছোট বড়, দেশি, শাহিওয়াল, বিদেশি সব ধরনের গরু আমাদের আছে। লাইভ ওয়েটে আমরা বিক্রি করি। প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবার জেলায় চাহিদার চেয়ে বেশি গরু রয়েছে। খামারিদের লাভবান করতে দেওয়া হচ্ছে পরামর্শ। বৈজ্ঞানিকভাবে ভ্যাকসিনেশন দিয়ে, কৃমিনাশক দিয়ে মোটা তাজাকরণ করা যায়, সেই বিষয়গুলোই কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আমাদের অফিসাররা এবং আমাদের যারা মাঠ পর্যায়ে আছে আমরা সবসময় কিন্তু এই বিষয়গুলো আমরা তদারকি করছি। ঠাকুরগাঁয়ে ছোট বড় 24টি পশুর হাট থাকলেও অনেকেই খামার থেকে কেনেন কোরবানির পশু। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলার 5টি উপজেলায় 4,500 খামার রয়েছে। ঈদকে সামনে রেখে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে 1 লাখের বেশি পশু লালন পালন করা হচ্ছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। মধ্যপ্রাচ্য উত্তেজনার ধাক্কা লেগেছে প্রাকৃতিক গ্যাসের দামে। সপ্তাহ ব্যবধানে 4% বেশি দাম বেড়ে প্রতি MMBTUর দাম ঠেকেছে প্রায় $3। চলেছে গ্যাসোলিনের দামও, তবে নিম্নমুখী রয়েছে কয়লার দর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সবশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে টালমাটাল বিশ্ব জ্বালানির তেলের বাজার। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মঙ্গলবার প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দর চড়েছে $99.210। সপ্তাহ ব্যবধানে কমেছে 2.96%, আর মাস ব্যবধানে বেড়েছে 0.16%। একই কারণে দাম ওঠানামা করছে ব্রেন্ট ক্রুডেরও। সপ্তাহ ব্যবধানে কমেছে 4.16%। মঙ্গলবার প্রতি ব্যারেল এই তেল বিক্রি হয়েছে $105.29। ঊর্ধ্বমুখী রয়েছে গ্যাসোলিনের দাম। এক মাসে এই জ্বালানির দাম চড়েছে 16.37%। প্রতি গ্যালন বিক্রি হচ্ছে $3.62। বাড়তির দিকে প্রাকৃতিক গ্যাসের দামও। মাস ব্যবধানে 11.13% বেড়ে প্রতি MTBTU বিক্রি হচ্ছে $2.91, আর সপ্তাহ ব্যবধানে বেড়েছে 4.72%। শিমুল হোসেন, সময় সংবাদ। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী এখন নতুন করে বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রে। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ায় এই সংকীর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে তেল গ্যাসের দাম। হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 1/5 প্রতিদিন এই পথ দিয়ে পরিবহন হয়। প্রতিদিন গড়ে 2 কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল, জ্বালানি ও গ্যাসবাহী জাহাজ এই প্রণালী অতিক্রম করে। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশ তেল রপ্তানি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। একই সঙ্গে বিশ্বের অন্যতম বড় LNG রপ্তানিকারক কাতারও প্রায় পুরো গ্যাস রপ্তানি করে এই পথ দিয়ে। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের কারণে হরমুজের আশপাশে 2 শতাধিক তেল ও গ্যাসবাহী জাহাজ নোঙর করে আছে। এতে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম দ্রুত বেড়েছে। ইউরোপের ডিজেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য, চীন ও ভারতের কিছু তেল শোধনাগারও সরবরাহ সংকটে উৎপাদন কমিয়েছে।
বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় সংকট দেখা দিতে পারে। এর মধ্যে অনেক শিপিং কোম্পানি সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকার চারপাশ দিয়ে জাহাজ পাঠানো শুরু করেছে, এতে পরিবহন ব্যয়ও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিকল্প পাইপলাইন ব্যবহারের চেষ্টা করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ ছিল এ সময়ের বাণিজ্যের পর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিনা। যশোর, ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।